আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার ইন্ডিয়া ফ্লানাগান। ইন দ্য কেস অফ হাউস সার্চেস, যখন পুলিশ আপনার ঘরে সার্চ করতে যাবে, যখন আপনার ঘর মানে সার্চিং করবে পুলিশ, তখন অফিসার মাস্ট অ্যাপ্লাই ফর and be granted a search warrant before they are able to score someone's property for evidence. যে অফিসার, ওই পুলিশ অফিসারকে একটা সার্চ ওয়ারেন্ট বের করতে হবে, সেটা সার্চ ওয়ারেন্ট এটা নিয়ে যাইতে হবে সাথে, যখনই তারা একজনের ঘরে সার্চ করার জন্য যাবে, সন্ধান জিনিস বাইর করার জন্য, সন্ধান করার জন্য বিভিন্ন তথ্য প্রমাণাদি এভিডেন্স যখন প্রপার্টি থেকে বের করতে তারা যাবে, এবং তখন তাদেরকে একটা ওয়ারেন্ট নিয়ে যাইতে হবে। এটা সবাই জানা থাকা উচিত। পুলিশ আপনাকে ওয়ারেন্ট দেখাইতে হবে যে তোমাদের ঘর আমরা তল্লাশি করতে আসছি, এই আমাদের ওয়ারেন্ট আমরা সাথে নিয়ে আসছি। অনেক সময় আমরা কিন্তু এই ওয়ারেন্ট গুলো লেজিটিমেট কিনা, সবগুলোর প্রপার প্রসিজার ফলো করে বের করেছে কিনা, রাইট ওয়েতে বের করেছে কিনা, আমরা এগুলো দেখি, আমরা এগুলো চেক করি। তখন আমরা দরকার হলে সেটা চ্যালেঞ্জ করি যদি প্রপার প্রসিজার ফলো করা না হয়। একমাত্র যারা এক্সপেরিয়েন্সড লয়ার, এক্সপেরিয়েন্সড সলিসিটর, ক্রিমিনাল লয়ার স্পেশালিস্ট, তারাই এই প্রসিজার গুলো বুঝতে পারবে। সুতরাং সবসময় আমি বলি, সেটা ছোট হোক বড় হোক, যে কোনো ক্রিমিনাল অপরাধের মধ্যে যদি আপনাকে অভিযোগ করা হয়, আপনার বিরুদ্ধে কেস কোর্টে যায়, ইট ইজ ভাইটালি ইম্পর্টেন্ট যে আপনি একজন স্পেশালিস্ট এক্সপেরিয়েন্সড ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে শুরু থেকেই যোগাযোগ করে প্রপার অ্যাডভাইস এবং রিপ্রেজেন্টেশন নেওয়ার চেষ্টা করবেন। But this is not the case for mobile phone extraction. কিন্তু যখনই আপনার মোবাইল ফোন থেকে কোনো তথ্য প্রমাণাদি যদি বের করতে হয়, কোনো ইনফরমেশন, সেটা মেসেজ হোক, আপনার ইমেজ হোক, সেল সাইট অ্যানালাইজ করে ডেটা নেওয়া হোক, আপনার কল লগ হোক, আউটগোয়িং ইনকামিং কলের লগ হোক, এগুলোর জন্য পুলিশের কিন্তু কোনো সার্চ ওয়ারেন্টের দরকার হয় না। The police can take data from your phone without your consent. পুলিশ আপনার ফোন থেকে এই ডেটাগুলো নিতে পারবে আপনার কোনো সম্মতি ছাড়া, আপনার কোনো কনসেন্টের দরকার হবে না পুলিশের এগুলা নিতে হইলে, এবং উইদাউট ইউর নলেজ অ্যান্ড উইদাউট এ ওয়ারেন্ট, এবং কোনো মানে ওয়ারেন্টের দরকার হবে না, কোনো ধরনের আপনার কনসেন্টের দরকার হবে না। Very important. India, I will come back to you with another question. That is, what evidence is normally required, used involving domestic violence? Yes, well, Shafi, as I indicated earlier in the program, the difficulty with these types of offences is that quite often it's one word against another, and there's no independent evidence to corroborate one version, and that's why mobile phone evidence is important. But other types of evidence that are normally provided, if they are available, can include copies of emails, as I said, phone records or text messages from one person, evidence of the abuse if it was perpetrated online. So, for example, on Facebook, downloads of those Facebook messages or Snapchat videos. If an assault is being alleged, what is often commonly provided are photographs of those injuries. Those photographs would need to have been taken at the time of the incident and be time-stamped. So what I mean by that is, if it is alleged that an assault took place on Monday, the 11th of January, then the photograph should be taken very close to that time and be time-marked that it was that time stamped the 11th of January, because otherwise the difficulty with that photograph is it could be suggested that it was taken at another time completely unrelated to the allegation. Also,
Another difficulty with evidence is that sometimes a complainant, so a victim referred to as a complainant, will make an initial report to the police, but then they withdraw their complaint. But because of the public interest and the seriousness of the violence, for example, the police will want to continue and the CPS will want to continue with the prosecution. So the police will, the Crown will rely on a 999 transcript, which documents the initial complaint. We also could rely on CCTV of the area if that's relevant, body-worn footage, so that is a camera that the police officers use, and that's often when they are initially called out to the premise, for example, and the complainant gives their initial account, and that is recorded on the body-worn footage. Records of interactions with services, so for example, different types of domestic abuse support services. Local inquiries, so very often if there is a domestic argument between a couple, then neighbours could hear that. They may be the ones that actually called the police. So inquiries of neighbours to identify the background of the relationship. Diaries kept by the complainant, previous threats made to children, or an account given by the school. So the child's school teacher could provide a letter, for example, and financial abuse. So a bank statement or an account showing that the bank account was changed names between the parties. Those are some of the types of evidence that could assist. Darshak, being accused of a crime can be extremely distressing. Karo jodi against এ কোনো অভিযোগ আসে কোনো একটা ক্রাইমের জন্য, এটা খুব এক্সট্রিমলি, খুব ভীষণভাবে কষ্টকর হয়, খুব পীড়াদায়ক হয় একজনের জন্য, কারণ এটা ক্রিমিনাল অফেন্সের জন্য এলিগেশন আসছে, যেটার জন্য প্রিজনে যাইতে হতে পারে, সুতরাং খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। Not only can such allegations severely impact your reputation and livelihood, যে এই ধরনের অভিযোগ যখন আসবে আপনার বিরুদ্ধে, এটা শুধু প্রভাব ফেলবে না আপনার সুনামের উপরে, আপনার সুনামের উপরে প্রভাব তো ফেলবেই, এবং আপনার জীবিকার উপরেও, আপনার দৈনন্দিন যে জীবিকা, জীবন যাপনের যে একটা লাইফ স্টাইল, ওইটার উপরেও একটা প্রভাব চলে আসবে। And your liberty may also be at a stake, এবং আপনার লিবার্টি, আপনার স্বাধীনতা ঝুঁকির মধ্যে থাকবে। ঝুঁকি থাকবে মানে, স্টেকে যাওয়া মানে আপনি প্রিজনে যাইতে পারেন যদি কনভিক্টেড হন। সো ভেরি সিরিয়াস ম্যাটার। যখন এই পুলিশ যখন অভিযোগ করে এবং কেস যখন কোর্টে নিয়ে যায়, if you are facing a criminal allegation, you need access to the best legal representation to defend you. যদি আপনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অ্যালিগেশন আসে, কোন পুলিশ যদি আপনার বিরুদ্ধে একটা কেস কোর্টের মধ্যে নিয়ে যায়, সেটা ম্যাজিস্ট্রেটস কোর্ট হোক, সেটা ক্রাউন কোর্ট হোক, আপনার দরকার হবে একজন বেস্ট লিগ্যাল টিম এনগেজ করা একটা, সেটা সলিসিটর, আপনাকে যারা স্পেশালিস্ট ক্রিমিনাল লয়ের উপরে, ওই ধরনের সলিসিটর যারা ক্রিমিনাল লর এক্সপেরিয়েন্সড সলিসিটর, ওরকম সলিসিটর আপনাকে এনগেজ করতে হবে। যখন আমরা তখন একজন ব্যারিস্টারকে আমরা চুজ করব যে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট রাইট এক্সপেরিয়েন্সড ব্যারিস্টারও আমরা এনগেজ করব, এবং সলিসিটর এবং ব্যারিস্টার দুজনে মিলে আমরা তখন কাজ করব আপনার জন্য। You need a solicitor who can help you protect your reputation. আপনার দরকার হবে একজন সলিসিটর যে কাজ করবে, যে আপনার জন্য কাজ করবে, যে আপনার জন্য হেল্প করবে আপনাকে আপনার সুনাম রক্ষা করার জন্য। এটা ইম্পর্টেন্ট। ক্যারিয়ার রক্ষা করার জন্য, যে আপনার কর্মজীবন যেন আঘাত না আসে, এবং আপনার ফ্যামিলি, আপনার পারিবারিক জীবনের উপর যেন বেশি একটা আঘাত না আসে। if you are facing a criminal allegation, যে আপনাকে হেল্প করবে
যে কাজ করবে আপনার জন্য, এগুলোকে রক্ষা প্রোটেকশন দেওয়ার জন্য আপনাকে। who can offer you representation, আপনারা এমন একজন এক্সপেরিয়েন্সড স্পেশালিস্ট সলিসিটর এনগেজ করতে হবে যে আপনার রিপ্রেজেন্টেশন আপনাকে দিতে পারবে, আপনাকে অ্যাডভাইস করতে পারবে, আপনাকে রিপ্রেজেন্ট করতে পারবে all through the proceedings, at all stages of the proceedings, প্রত্যেকটা ধাপে ধাপে, পুলিশ স্টেশন, ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট, ইভেন কোর্ট অফ অ্যাপিল, ইভেন এরপরে সুপ্রিম কোর্ট, যতগুলো স্টেজ আছে, যার এক্সপেরিয়েন্স আছে ফ্রম দ্য টপ টু বটম, প্রত্যেকটা স্টেজের মধ্যে আপনাকে এই যে কার্যক্রম, যে কেসের যে কার্যক্রম যখন শুরু হয়, প্রসিডিংস শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাকে যে রিপ্রেজেন্ট করতে পারবে, যার এক্সপেরিয়েন্স আছে এরকম, from first interview to the final trial, যে একদম শুরুর পুলিশের ইন্টারভিউ থেকে শুরু করে আপনার শেষ ট্রায়াল পর্যন্ত আপনাকে যে রিপ্রেজেন্ট করতে পারবে। I will ask you another question, India. You see, why it is hard to prosecute in the domestic violence, domestic abuse? Yeah, it's very difficult to often prosecute these types of offences because quite often the complainant will make an initial complaint to the police, but then withdraw their allegation because they are no longer willing to assist, either because they're still in a relationship with the defendant, or because they have a fear that they won't be believed. There is believed to be a stigma attached to being a victim of domestic violence, or because a threat has been made to them that if they continue supporting the prosecution, that there'll be a threat to either themselves or to their children. They may be worried that they'll lose their children. They may also have for example, be very worried about having to go through an actual trial where they have to say their evidence and be cross-examined. So it can be very difficult if they withdraw their complaint. But as I say, the Crown can proceed. It depends obviously on the circumstances of each individual case, but they could apply to use a 999 call or a initial account that was provided to the police, given as captured in a police's body-worn camera. Thank you. একটা প্রশ্ন প্রায় সময় আমার কাছে আসছে যে আজম সাহেব, আমার ওয়াইফ তো উইথড্র করতে চাই, এখন সেটা কি করার? Can a wife withdraw an allegation of domestic violence after the husband is charged? হাজব্যান্ডকে চার্জ করা হয়েছে, হাজব্যান্ডের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের, সেটা জিবিএইচ হোক, রেপ হোক বা অন্য কিছু এবিএইচ হোক, এবং কোর্টে যাবে এই অ্যাসল্ট কেসগুলোর জন্য, এবং তারিখ পড়েছে এবং বলা হচ্ছে যে ওয়াইফ কেস উইথড্র করতে চাই, তাহলে এখন কি অবস্থা? ওয়াইফ কি উইথড্র করতে পারে? That if the victim withdraws support for the prosecution, the CPS may continue with the prosecution anyway. Victim যদি withdraw করতে চায়, তার মানে পুলিশ আপনার, যেটা আমার কলিগ ইন্ডিয়া ফ্লানাগানও বলছিলেন, যে এটা আপনার পুলিশ কিন্তু তারপরেও ক্রাউন প্রসিকিউশন সার্ভিস এটাকে কন্টিনিউ করতে পারে। প্রসিকিউশনটা কোর্টের মধ্যে সেটা তারা উইথড্র করতে চাইলেও তারা কন্টিনিউ করতে পারবে, তারা উইথড্র করবে না, যদিও ভিকটিম সাপোর্ট করতেছে না সিপিএস কে। And the case will not automatically be stopped, এবং এটা অটোমেটিক্যালি পুলিশ কিন্তু এটাকে কেসটা স্টপ করবে না উইদাউট ফার্দার ইনভেস্টিগেশন বাই দ্য সিপিএস, এবং সিপিএস এটাকে ফার্দার ইনভেস্টিগেশন করবে, আরো দেখবে বিভিন্ন এভিডেন্স, বিভিন্ন তথ্য প্রমাণাদি, ভিকটিমের যে স্টেটমেন্ট সেগুলো দেখবে, এভিডেন্স কি সংগ্রহ করেছে সেগুলো দেখবে, এবং এগুলো দেখার পরে তখন আপনার সিপিএস এ ডিসাইড করবে। সো এটা অটোমেটিক্যালি উইথড্র হবে না। The
they will consider various things such as the seriousness of the offense, injuries, etc. তারা বিভিন্ন ইনফরমেশন গুলো, বিভিন্ন তথ্যগুলো তারা দেখবে, তারা যাচাই বাছাই করবে, কনসিডার করবে, বিবেচনা করবে কোন অফেন্সটার সিরিয়াসনেস কিরকম। তার বিরুদ্ধে যদি থ্রেট টু কিলের অভিযোগ করা হয়, তার বিরুদ্ধে যদি রেপের এলিগেশন করা হয়, এগুলো সিরিয়াস এলিগেশন, তখন এগুলো তারা বিচার করবে। ইনজিউরিস এভিডেন্স আছে কিনা, যে তাকে যে মারধর করেছে ফিজিক্যাল ইনজিউরির কোনো সিমটম আছে কিনা, এই এভিডেন্স গুলো পুলিশ এবং সিপিএস কনসিডার করবে। তারা অটোমেটিক্যালি কেস উইথড্র স্টপ হবে না কোর্টের মধ্যে। সুতরাং এটা সবাই জানতে হবে এবং এটা ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স কেসের মধ্যে সচরাচর সব সময় বেইলের একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়। সেই কন্ডিশনটা হলো নট টু কন্ট্যাক্ট উইথ দ্য প্রসিকিউশন উইটনেস দ্য ভিকটিম, যে আপনি সেই ভিকটিমের সাথে, আপনি অ্যালেজড ভিকটিম বলেন বা ভিকটিম বলেন, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন না। এইটা যদি আপনি ব্রিচ করেন, দেন ইউ গো টু প্রিজন। আর এইটা তারা বলবে কি, আপনি ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, নিজেও ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবেন না, অথবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরে দিয়েও তার সাথে যোগাযোগ করতে পারবেন না। এবং আরো বলা হয়, অনেক সময় কন্ডিশন দেওয়া হয় যে তার সাথে ইন্টারফেয়ার করা যাবে না, তার ঘরে যাওয়া যাবে না, তার এরিয়ার মধ্যে যাওয়া যাবে না, অনেকগুলো কন্ডিশন, এগুলো সব কিন্তু ফলো করতে হবে, মানতে হবে। Now, what special measures given to the victim? They get the really very privileged position in the court. India, if you can outline on that one, please. Yes, of course. Well, because of the nature of a domestic abuse type of case, whether that's a type of sexual assault or whether a type of assault that's occurred in a domestic context, it is understandably very difficult and stressful for the complainant to give evidence, and therefore the courts will try and facilitate their evidence and make it as easy for them to give their best possible evidence so that the quality is not impeded by imposing what's called special measures. And special measures is measures that the court put in place in order for the complainant's evidence to be the best quality it can be. Very often those measures will take the form of screens. So the complainant will give evidence behind a screen where the jury can giving evidence, the judge can see the complainant, both barristers, so both the prosecution barrister and the defence barrister can see the complainant, but very importantly, the defendant can't see the complainant and the complainant can't see the defendant. So this sometimes helps the complainant give evidence without having to face the defendant. Another type of special measure is where the complainant can give evidence live but in a different room, so they're not actually in the same courtroom as the defendant. Another type will be where they give their evidence, either both their examination in chief and cross-examination, pre-recorded. So what that means is that all their evidence is recorded prior to the trial starting, so that the jury will then just watch a video of their evidence and they won't see it being given live. And obviously the type of special measure depends on the type of case and also the context surrounding the allegations, but it's very important. Special measures are a very important tool that the courts use to utilise the quality of the complainant's evidence. And when I say examination in chief and cross-examination, what I mean by that is examination in chief is where the complainant will give their initial account of the allegation. Cross-examination is where they are cross-examined by the barrister representing the defendant, and that barrister puts forward the defendant's account of the incident. So of course it can be very stressful for all
concerned, not least, obviously, it's very stressful for the complainant. So special measures are a very important tool that the courts use. And also, Shafi, I should caveat that there is a statutory presumption that victims of domestic abuse are eligible for those special measures because of all the reasons I've just outlined. Yep. Yeah, very, very important. So they are in a privileged position in the courtroom. That means the victim can see the courtroom, India, can see the judge, and then, but cannot see the defendant, right? Yes, I mean, I shouldn't say privileged position, but they are in a position that allows them not to see the defendant, which can aid their quality of their evidence. Yes. Well, actually, it's not. Yeah, you're right, because the defendant can also not see the victim. Yeah. Yeah. That's the way it works. So it works both way. Yeah. Now, I will come back to another question. Can I change my criminal defense solicitor? যে এই প্রশ্নটা প্রায় সচরাচর অনেক দিন আমার কাছে আসতেছে যে আজম সাহেব ট্রায়ালের কাছাকাছি চলে আসছি, আমার সাথে কোনো মিটিং করা হয় নাই, আমার কোনো উইটনেস নেওয়া হয় নাই, আমার একটা মানে সিরিয়াস একটা রেপ কেসের মধ্যে পড়ছি, একটা ড্রাগস কেসের মধ্যে, এখানে অনেক সাক্ষীর ব্যাপার আছে এবং এইগুলো কিন্তু তারা সবগুলো যাচাই বাছাই করে নাই। আমি একজন ইংলিশ সলিসিটরকে এনগেজ করেছি যে আমার কথা বুঝে না, যে আমাদের যে ফ্যামিলির যে বিভিন্ন ইন্টারনাল যে কনফ্লিক্ট গুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করে না, বুঝতেও চায় না। এখন এই সলিসিটর আমি চেঞ্জ করতে চাই। আমার কথা হলো কি, যত বেশি দেরি করবেন ততই আপনার জন্য রিস্ক, কোর্টে আপনাকে সলিসিটর চেঞ্জ করার জন্য অর্ডার দিবে না। ওকে, so you will have to get the court approval to get the legal aid to be transferred to your new firm of solicitors. এগুলো যদি আপনার ট্রান্সফার যদি কোর্টে যদি না দেয় তাহলে আপনি আপনার সলিসিটর চেঞ্জ করতে পারবেন না। You will usually have to give good reasons as to why you no longer want your current firm of solicitors to represent you. আপনাকে অনেক ভালো রিজন দিতে হবে, কারণ খালি চাইলেই আপনি ক্রিমিনাল লয়ের সলিসিটর চেঞ্জ করতে পারবেন না। যে কি কারণে স্পেসিফিক রিজন গুলো আপনাকে দিতে হবে যে কেন আপনি এই সলিসিটরকে চান না, কেন আপনি আরেকজন সলিসিটরের কাছে এখন যেতে চাচ্ছেন। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি the longer you leave it to change the solicitor then to represent you, যত বেশি দেরি করবেন তত আপনার রিস্ক বেড়ে যাবে যে জাজ এটা আপনাকে গ্রান্ট করবে না। কিন্তু সবসময় যেটা আপনাদের মনে রাখা উচিত, যখনই আপনারা পুলিশ স্টেশনে যান, ঠিক আছে পুলিশ আপনাকে একজন সলিসিটর দিয়েছে এবং কারণ পুলিশ স্টেশনের মধ্যে 24 আওয়ার রোটা থাকে, ওখানে তারা স্ট্যান্ড বাই রাখে সব সময়, সেখানে ভালো হোক খারাপ হোক যেটাই হোক, আপনার হয়তো পছন্দ না হইতে পারে কিন্তু তারা একজনকে রাখে সেখানে। এবং আপনার তো সেটা বুঝার সুযোগ হবে যখন আপনি দেখবেন আপনার সাথে 1 ঘন্টা 2 ঘন্টা 3, যদি রেপ কেস হয়, মার্ডার কেস হয়, আপনাকে সেভারাল আওয়ার আপনার সাথে মিটিং করতে হবে, আপনার পুলিশের সাথে লিয়াইজ করতে হবে, আপনার কমিউনিকেট করতে হবে, আপনাকে প্রপারলি প্রিপেয়ার করতে হবে ইন্টারভিউতে যাওয়ার আগে। সুতরাং আপনি ফুললি অ্যাওয়্যার যে আপনি এখন প্রিপেয়ার্ড আছেন ইন্টারভিউতে মানে অ্যাটেন্ড করার জন্য। টেপ রেকর্ডেড ইন্টারভিউ, আন্ডার কৌশন ইন্টারভিউ যেটা হবে। সুতরাং ওই সময় যদি আপনি সলিসিটরের কাছ থেকে যদি কোনো ধরনের প্রপার অ্যাডভাইস না পান এবং সলিসিটর যদি আপনাকে বলে কি ঠিক আছে তুমি একটা নো কমেন্ট দিয়ে দাও, তোমাকে আমি ওখানে যাচ্ছি, এবং আপনি যদি প্রপারলি কোনো অ্যাডভাইস না পান তাহলে তো আপনার তো সুযোগ ছিল ওই পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে ডিসিশন নেওয়ার। ওই ডিসিশনটা তখন নিতে হবে, কারণ কোর্টে যাওয়ার আগে নিলে ওই ডিসিশনটা তখন আপনাকে কোর্টের অর্ডার নিতে হবে না। কারণ কোর্টের অর্ডার যদি নিতে হয় তখন এটা খুব ডিফিকাল্ট সাম প্রসিজার হয়ে যায় এবং অনেক রিজন দিতে হয়। আপনি যত বেশি দেরি করবেন কোর্ট বলবে কি না আমরা চেঞ্জ দিব না, তোমার রিজন গুলা সাফিসিয়েন্ট না মানে তোমার সলিসিটর চেঞ্জ করার জন্য, তুমি টেক ইট or leave it, তুমি হয়তো থাকো, তোমাকে আমরা
চেঞ্জ দিব না, ভেরি টাফ। এটা খুবই অনেক সময় যারা এই ধরনের ডিসিশন দিতে আমরা চেঞ্জ দিব না। সুতরাং এই রিস্কে যাওয়ার চাইতে দেরি করবেন না, দেরি করলেই আপনার কেসটা জেপোডাইজ হবে। ওরা অনেক রং স্টেপ নিতে পারে, হয়তো আপনি হয়তো তাদের উপরে হ্যাপি না। আপনাকে প্রম্পটলি ডিসিশন নিতে হবে। লিগ্যাল টিম চুজ করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি টু হ্যাভ এ কম্পিটেন্ট এক্সপেরিয়েন্সড স্পেশালিস্ট লিগ্যাল টিম on your side is very important so that you get the proper advice এবং representation. দর্শক, আজ আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রামটি আবার পুনঃপ্রচার করা হবে, অর্থাৎ রিপিট দেখানো হবে নেক্সট টুইসডে, মঙ্গলবার দিন ঠিক একই সময় দুপুর 12:30 থেকে 2টা। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে লগ ইন করলেও আপনারা আজকের এই প্রোগ্রামটি দেখতে পারবেন। এবং আপনারা যদি সলিসিটর শাফিউল আজম অথবা আজাম এন্ড কো সলিসিটরস এর নাম দিয়ে যদি প্রোগ্রামটার লিংক পাওয়া যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।